ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলির ৭৯তম অধিবেশন শুরু হতে যাচ্ছে জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে, এবং এই আয়োজনটিকে ঘিরে সারা বিশ্ববাসীর চোখ বলা যায় এখন নিউ ইয়র্কের দিকে তাকিয়ে আছে। যারা এই আয়োজনটিতে সশরীরে অংশগ্রহণ করার সুযোগ পান তাদের জন্য এটি জীবনব্যাপী মনে রাখবার মতো একটি চমৎকার অভিজ্ঞতা হয়, এবং আমরা অনেকে অপেক্ষায় থাকি এবং স্বপ্ন দেখি যদি জীবনে একবার এই আয়োজনের অংশ হতে পারতাম তবে দারুণ হতো। কিন্তু আমাদের বাংলাদেশ থেকে এবছর ২ জন তরুণ অংশগ্রহণ করতে যাচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের এই অধিবেশনে। ৭৯তম অধিবেশনে অংশ নিতে যাচ্ছেন যেই ২ তরুণ, সেই তরুণদেরকে নিয়ে আমাদের আজকের আয়োজন ওয়াক দ্য টকের ৩য় পর্ব। স্বাগত আমাদের আজকের পডকাস্টে। আপনাদের সাথে আছি আপনাদের হোস্ট আমি সূচনা, এবং আমার সাথে আছেন আমাদের ২ জন অতিথি। প্রথমে পরিচয় করে দিচ্ছি নোয়াখালীর হাতিয়া থেকে আগত ইমরান হোসেন, যিনি কাজ করছেন ক্লাইমেট অ্যাকশন নিয়ে, এবং সেই সাথে আমাদের আরও একজন অতিথি, আমাদের আজকের আয়োজনের অতিথির আসনগুলো যারা আলোকিত করেছে বলা যায়, যারা জাতিসংঘে পৌঁছেছে তাদের মধ্যে আরও একজন ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত জামিল নওশান, যিনি একই সাথে শিশু এবং যুব অধিকার নিয়ে কাজ করছেন। দর্শক, ওয়াক দ্য টকের প্রতিটি পর্বে আমরা চেষ্টা করি আমাদের আড্ডাটিকে তথ্যবহুল করবার জন্য, এবং এখানকার প্রশ্ন এবং উত্তরগুলো আরও সহজভাবে আপনাদের কাছে পৌঁছানোর জন্য আমাদের সব সময়ের চেষ্টা থাকে। আজকেও তার ব্যতিক্রম নয়। আমি অভিনন্দন জানাতে চাই শুরুতেই আমাদের 2 তরুণকে যারা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ করতে যাচ্ছে। তারা একই সাথে সেখানে অনেকগুলো পর্বে অংশগ্রহণ করবে। সেখানে সামিট অফ দ্য ফিউচার থেকে শুরু করে জাতিসংঘের সাধারণ পরিষদের নানান পর্বে তাদের অংশগ্রহণ তাদের জীবনের দারুণ একটি অভিজ্ঞতা হতে যাচ্ছে। শুরুতেই চলে যাচ্ছি ইমরান আপনার কাছে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে অংশগ্রহণের সুযোগটি কিভাবে এসেছিল? বাংলাদেশে একটা এনজিও ফুড স্টেপ বাংলাদেশ ইউথ ফেলোশিপ ওপেন করে, যার মাধ্যমে হচ্ছে কি আমি অ্যাপ্লাই করার মাধ্যমে হচ্ছে ইন্টারভিউ প্রসেসের মাধ্যমে সিলেক্টেড পাই। এরপর হচ্ছে ফুড স্টেপ বাংলাদেশ থেকে হচ্ছে আমাকে নমিনেট করে জাতিসংঘে ৭৯তম অধিবেশন অ্যাটেন্ড করার জন্য আমি সুযোগ পাই এখানে অ্যাটেন্ড করার। জামিল, আপনার কাছেও জানতে চাই যে এই আয়োজনে আপনার অংশগ্রহণের সুযোগটি কিভাবে এসেছিল? থ্যাংক ইউ আপু। আমি গত 1 বছর যাবৎ ইউএন হিউম্যান রাইটস হাই কমিশন অফিসের একজন ইয়থ অ্যাডভাইজার হিসেবে কাজ করেছি। সেই সুবাদে এবছর আবারও ইউএন সামিট অফ দ্য ফিউচার অংশগ্রহণের জন্য ডাক পেয়েছি। এছাড়াও আমি ইউনাইটেড নেশনস ডিসআর্মামেন্ট অ্যাফেয়ার্সের একজন ইউএন ইয়থ চ্যাম্পিয়ন ফর ডিসআর্মামেন্ট। সেই সুবাদে হচ্ছে এবছর ইউএন জেনারেল অ্যাসেম্বলি ফার্স্ট কমিটি, যেটাকে বলা হয় ডিসআর্মামেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি কমিটি, সেখানে অংশগ্রহণের কথা রয়েছে। জেনে নিলাম জাতিসংঘের সাধারণ পরিষদে আমাদের আজকের আয়োজনের 2 অতিথি, 2 তরুণ, তারা কিভাবে অংশগ্রহণের সুযোগটি পেয়েছে। দর্শক, এবার একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। সেটি হলো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, জলবায়ু পরিবর্তন এবং নানান দিক বিবেচনায় আমাদেরকে প্রতি বছর যে প্রাকৃতিক দুর্যোগের দুর্ভোগটা পোহাতে হয় সেটি বোধহয় কারোই অজানা নয়। আমাদের একজন অতিথি ইমরান, যিনি ক্লাইমেট অ্যাকশন নিয়ে কাজ করছেন, তার কাছে যেতে চাই, যিনি হাতিয়া থেকে এসেছেন। নোয়াখালীর হাতিয়া বেশ দুর্যোগপ্রবণ একটি এলাকা, এবং সেখানটায় আমরা যদি বলি যে একটা সময় 2009 সালের কথা, ঘূর্ণিঝড় আইলার সময় বাংলাদেশের বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে, অনেক মানুষকে আমরা হারিয়েছি। আপনি আপনার বাবাকে হারিয়েছিলেন সেই সময়টিতে। ইমরান, আপনার কাছে একটু জানতে চাই সেই সময়ের কথা থেকে আপনার ক্লাইমেট অ্যাক্টিভিস্ট হয়ে ওঠার গল্পটা। আমি যখন ক্লাস 4-এ ছিলাম তখন হচ্ছে আমি পড়াশোনা করতেছি একটা গ্রামের স্কুলে, কিন্তু আমি দেখেছি যে যখনই কোনো সাইক্লোন হয় বা কোনো দুর্যোগ হয় উপকূলীয় অঞ্চল সবচেয়ে বেশি আঘাত হয়, এবং আমার বাসাও ছিল উপকূলীয় অঞ্চল, এবং আমার বাসা কয়েকবার ভেঙে যায় নদী ভাঙনে। সো 2009-এ আমার বাবাকে হারাই সাইক্লোন আইলাতে, এবং তখন আমি দেখতে পাই যে মানুষের দুর্ভোগ কেমন। আমার পরিবারের উপর তখন একটা দুর্ভোগ চলে আসছে যে আমরা না খেয়ে থাকার মতো অবস্থা। মা শুধু সেলাইয়ের কাজ পারতো, এরপর মা বাধ্য হয়ে সেলাইয়ের কাজ করে আমাদের পরিবারের হাল ধরার চেষ্টা করে, কিন্তু এরপর আমাদের হাতিয়াতে ঠাঁই হয় না, আমরা বাধ্য হয়ে মাইগ্রেশন করার জন্য। ওই সময় এসে আমার মাকেও কাজ করতে হয় এবং আমাকেও কাজ করতে হয় পরিবারের হাল ধরার জন্য। এবং এরপর থেকে গিয়ে আমি যখন একটু বড় হচ্ছি, চিন্তা করছি যে কীভাবে গিয়ে এই ক্লাইমেট অ্যাকশন নিয়ে কাজ করা যায়। এরপর আমার মধ্যে চিন্তা আসলো যে এগুলা হচ্ছে, কিন্তু এই দুর্যোগ হচ্ছে, অ্যাকচুয়ালি আমি এটার জন্য কতটুকু দায়, মানুষ কতটুকু দায়। কিন্তু আমি যতটুকু দেখি যে আমরা যেভাবে কার্বন ইমিশন করে যাচ্ছি এটা সবচেয়ে বেশি দায়, আমাদের কোস্টাল এরিয়ার মানুষ এরকম দায় না। সো এই জন্য আমি চিন্তা করছি ক্লাইমেট অ্যাকশন নিয়ে আমার কাজ করার বড় জায়গা আছে। জীবনে অর্জনের পেছনে অনেক হারানোর গল্প থাকে, অর্জনের পেছনের গল্পগুলো অনেক সময় আমাদের জানা হয় না। আজকের পডকাস্টে আমরা ছোট্ট করে একটু জানলাম আপনার জীবনের গল্প। বাবাকে হারিয়েছেন, ঘর হারিয়েছেন, বাড়ি হারিয়েছেন, কিন্তু দমে যাননি, এবং সেই ছোট্ট শিশু থেকে আজকের একজন ক্লাইমেট অ্যাক্টিভিস্ট হিসেবে আপনি যে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের পতাকাবাহী হয়ে যাচ্ছেন,
এই গল্পটি আসলে আমাদের জন্য ভীষণ অনুপ্রেরণার বলবো, কেননা সাধারণ মানুষের জন্য হয়তোবা স্বাভাবিক জীবনে থেকে অনেক কিছুই করা সম্ভব, কিন্তু প্রতিকূল পরিস্থিতির সাথে যুদ্ধ করে আজকে এই পর্যন্ত আসা অনেক কঠিন একটি বিষয়। ইমরান আপনার জন্য অগাধ ভালোবাসা এবং শ্রদ্ধা। যা হারিয়েছেন সেটা তো আমরা আসলে ফিরে পাবো না, কিন্তু আগামীর দিনটা সবসময় আপনার জন্য অর্জনে পুরো থাকবে, এটি আমাদের প্রত্যাশা থাকবে। একটু জানতে চাই ইমরান, ছোটবেলায় কি হতে চাইতেন? আমার একটা স্বপ্ন ছিল, আমার সারাউন্ডিং যারা ছিল আমি দেখতাম যে জাস্ট কোনো মতো হচ্ছে গিয়ে পরিবারের হাল ধরে হচ্ছে পরিবারের বা সংসার চালানোর মতো। বাট আমার ইচ্ছা ছিল যে আমি পরিবারের টাকা ইনকাম করে পরিবারকে ভালো রাখতে পারবো। তাহলে এখন কি হতে চান? এখন আমার প্ল্যান হচ্ছে দেশের জন্য কাজ করে যাওয়া, যেহেতু ক্লাইমেট চেঞ্জ একটা বড় একটা বিষয়। সো আমি চাই হচ্ছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে 35 লাখ মানুষ বসবাস করে, তাদের জন্য কাজ করে যাওয়া। আমরা বিশ্বাস করি ইমরান শুধুমাত্র উপকূলীয় অঞ্চলের মানুষ নয়, একদিন বিশ্ববাসীর জন্যই কাজ করার সুযোগটি পাবে। আমরা এবারে চলে যাচ্ছি জামিলের কাছে। ব্রাহ্মণবাড়িয়ায় বেড়ে উঠেছেন জামিল। শৈশব থেকে আপনি অনেক প্ল্যাটফর্মের সাথে কাজ করেছেন, কিন্তু ছোটবেলায় মানুষের স্বপ্ন থাকে না বড় হয়ে এটা হবো ওটা হবো, আপনি কি হতে চাইতেন? ছোটবেলায় একটা ইচ্ছা ছিল আমি বড় হয়ে রাষ্ট্রপতি হব। আচ্ছা, রাজনীতি হতে চাইতেন বা আর বড়বেলায় এসে এখন আসলে কি হতে চান? এখনো ওই সুপ্ত বাসনা রয়ে গেছে। আচ্ছা, এখন তো একটা সুযোগ আসছে, মনে হচ্ছে নতুনভাবে স্বপ্ন দেখতে শুরু করেছি বাংলাদেশে। আর সবসময় শিশু এবং যুবদের সাথে কাজ করতে চাই, বুড়ো হয়ে গেলেও এই পথেই হাঁটতে চাই। যাই হোক, শৈশব থেকে বুড়ো হওয়ার পর বুড়ো হয়ে আসলে কি হবেন সেটার জন্য অপেক্ষা আমরা থাকবো, কিন্তু আপনার ছোটবেলার গল্পটা একটু জানতে চাই। এই যে এখন শিশু এবং যুব অধিকার নিয়ে কাজ করতে করতে নিউ ইয়র্কে পৌঁছে যাচ্ছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের মতো একটা দারুণ জায়গায় আপনার কথা বলার সুযোগ হচ্ছে, এই জার্নিটা আসলে কেমন ছিল ছোটবেলা থেকে এই পর্যন্ত? আর ছোটোবেলায় যখন আমি ক্লাস 9-এ পড়তাম তখন ন্যাশনাল চিলড্রেন্স টাস্ক ফোর্স NCTF নামে একটি শিশু সংগঠনের সাথে যুক্ত হই, এবং 2016 সালে NCTF-এ ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি নির্বাচিত হই। সো এরপরে 2016 সালেই আবার NCTF কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হই। এভাবে হচ্ছে একদম আমার ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে জাতীয় পর্যায়ে এসে কাজ করার সুযোগ হয়, এবং তখন জাতীয় পর্যায়ে চাইল্ড পার্লামেন্ট আয়োজন করা থেকে শুরু করে শিশু বাজেটে অংশগ্রহণ, এই কাজগুলোতে যুক্ত হই। এবং পরবর্তীতে যখন আরেকটু বড় হলাম 2021-এ এসে হচ্ছে ইয়ুথ এঙ্গেজমেন্ট ফর সাস্টেনেবিলিটি বাংলাদেশ বাংলাদেশ নামে একটি সংগঠনে যুক্ত হই, এবং সেখানে বর্তমানে হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের 7টি জেলায় শিশু এবং যুব অধিকার নিয়ে কাজ করছি। এবং গত 2023 সালে আমি জাতিসংঘ হিউম্যান রাইটস কমিশন অফিসে একজন ইয়ুথ অ্যাডভাইজার হিসেবে নির্বাচিত হই, এবং সেখানে 1 বছর দায়িত্ব পালন করি। আর দায়িত্ব পালনকালে হিউম্যান রাইটস হাই লেভেল ইভেন্টে যাওয়ার সুযোগ হয় জেনেভাতে, এবং তারই ধারাবাহিকতায় এবছর সামিট অফ দ্য ফিউচারে অংশগ্রহণের জন্য ডাক পেয়েছি। এছাড়াও UN অফিস ফর ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্সে একজন UN ইয়ুথ চ্যাম্পিয়ন ফর ডেভেলপমেন্ট হিসেবে আমি কাজ করছি, এবং সেই সুবাদে আবার জেনারেল অ্যাসেম্বলি যে ফার্স্ট কমিটির কথা বলেছিলাম সেখানে অংশগ্রহণের সুযোগ হবে। লম্বা একটি সফর, ওটা জীবনটা খুব ছোট কিন্তু অর্জনের পাল্লাটা ইতিমধ্যে অনেক ভারী হয়ে গেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে যাতে এই যে প্রাপ্তির ধারা সেটা যাতে আগামীতে অব্যাহত থাকে। ইমরান, এবার আপনার কাছে যেতে চাই। নোয়াখালীর হাতিয়া, এরপর বেগমগঞ্জ থেকে ঢাকা, ঢাকা থেকে নিউ ইয়র্ক, অর্থাৎ জাতীয় থেকে আন্তর্জাতিক, এই যে লম্বা একটা লম্বা একটা পথ ধাপে ধাপে এগিয়েছেন এবং জীবন অনেক কঠিন সময় বার করেছেন। ও ঘূর্ণিঝড় আয়লাই আপনার যে হারানোর সময়টা ছিল, যে সময় এবং স্বজন হারিয়েছেন, আপনি কঠিন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি বেড়ে উঠেছেন। এই কঠিন পরিস্থিতিতে এই পর্যন্ত আসার জন্য সবথেকে বড় সাহসের শক্তির জায়গাটা কি ছিল আপনার জন্য? আমার সবচেয়ে বড় অনুপ্রেরণার জায়গা হচ্ছে আমার মা। আমি দেখেছি হচ্ছে আমার মা এত বড় প্রতিকূলীয় অবস্থার মধ্যে হচ্ছে গিয়ে কীভাবে কাজ করে গেছে, কীভাবে আমাদেরকে নিয়ে যুদ্ধ করছে। সেই জায়গা থেকে আমারও মনে হচ্ছে যে আমি যদি ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করি অনেক প্রতিকূলতা আসবে, কিন্তু আমাকে ডেডিকেশন কাজ করে যেতে হবে। না, এবার আমরা একটু জামিল আপনার কাছে যেতে চাই। জামিল, যারা আপনার মতো হতে চায় বা জীবনে একদিন আপনাকেও ছাড়িয়ে যেতে চায় অর্জনের পাল্লায়, সেই জায়গাটিতে তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে বা তারা আসলে কিভাবে এগিয়ে যেতে পারে? অর্জন আসলে বলতে চাচ্ছি না, কারণ অধিকার কর্মীদের অর্জন হচ্ছে যখন অধিকার আদায় হয়, কিন্তু এই সুযোগগুলো আসলে কীভাবে আসে সে সম্পর্কে বলা যায়। এই সুযোগগুলোর জন্য আসলে নিজের চেষ্টাটা সবচেয়ে জরুরি। যেমন ফেসবুক এবং অনলাইন, ইনস্টাগ্রাম,
বিভিন্ন পেজ আছে যেখানে হচ্ছে এই আন্তর্জাতিক সুযোগগুলোর আপডেট পাওয়া যাচ্ছে। যেমন আমি যদি বলি ইয়থ অপরচুনিটিস ফর ইয়থ, এরকম প্ল্যাটফর্মগুলো আছে। এছাড়াও জাতিসংঘের বিভিন্ন অপরচুনিটিসের জন্য ইউএন ইয়থ অ্যাফেয়ার্স নামে একটি পেজ আছে। এই পেজগুলো ফলো করলে অনেক সময় অনেকগুলো আপডেট পাওয়া যায়। এছাড়াও আমার মনে হয় যে এই অ্যাপ্লিকেশন প্রসেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন থাকে যে আপনি কেন যুক্ত হতে চান। সো এই প্রশ্নটার উত্তরে আসলে আপনি কতটা যোগ্য তার চেয়ে বেশি আমার মনে হয়, মানে আমার যেটা ধারণা, যে সেখানে আপনার গল্পটা উল্লেখ করা বেশি জরুরি, যে আপনি কেন এই কাজে এসেছেন, আপনার পিছনের গল্পটা কি। সো এই দিকগুলো খেয়াল রাখলে আমার মনে হয় যে আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত হওয়াটা ইজি হয়। আমি একটু যদি ভাইয়ের সাথে অ্যাড করি, আমরা হচ্ছে রেগুলার ভলেন্টারি কাজ করেই যাচ্ছি, হ্যাঁ, কিন্তু আমরা হচ্ছে কি আমাদের নিজেদের যে সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, এগুলো কখনো হচ্ছে গিয়ে যদি আপডেট না করিস, জাস্ট অ্যাপ্লিকেশনে করে যায়, তখন হচ্ছে এটা হচ্ছে ভেরিফাইড যখন হয় তখন কিন্তু এটা গুরুত্ব থাকে না, আমি কিন্তু তখন আর রিজেকশন খেয়ে যাব। সো এখানে আমার একটা ইউথদের কাছে একটা থাকবে যে যখন আমরা এই কাজগুলো করে যাচ্ছি তখন যেন হচ্ছে আমরা ফেসবুক এবং লিঙ্কডইন, টুইটারটাকে আপডেট করি রেগুলারলি, যেন হচ্ছে আমার কাজগুলো ভেরিফাইড থাকে, কেউ যখন আমার আইডিতে ঢুকবে যেন সেটা দেখতে পায়। আসলেই তাই, আমরা যখন কোনো কাজ করি সেই কাজগুলো আমরা আপডেট করলে একই সাথে যেমন আমরা আমাদের বন্ধু বা ফলোয়ারদের মাঝে আমাদের অ্যাক্টিভিটিগুলো ছড়িয়ে দিতে পারি, সেই সাথে কিন্তু এই তথ্যগুলো যে কোনো প্রোগ্রামে ভেরিফিকেশনের জন্য আমাদের উপকারে আসতে পারে। সুতরাং শুধু কাজ করলেই হবে না, অবগত রাখতে হবে আমাদের চারপাশের সব মানুষকে আমাদের কাজকর্ম সম্পর্কে। এবারে জামিল এবং ইমরান দুজনের কাছে আবারও ফিরছি। সেটি হলো, যারা বিদেশে যায়, আন্তর্জাতিক অনেক বড় আয়োজনে অংশগ্রহণের সুযোগ পায়, তারা দেখা যায় যে বিদেশেই থেকে যেতে চায়, তারা কিন্তু দেশে ফিরে আসতে চায় না। একটু আপনার কাছে জানতে চাই যে আপনারা কি দেশের বাইরে গেলে এবার আসলেও ফিরে আসবেন? হ্যাঁ, অবশ্যই ফিরে আসবো, কারণ হচ্ছে আমি শুধু একজন যাচ্ছি না ওখানে, আমি বাংলাদেশের যত ইউথ আছে তাদেরকেও নিয়ে যাচ্ছি সেটা আমার সাথে। সো আমি অবশ্যই ফিরে এসে আমার যে বাংলাদেশে 12 লাখ পিপল থাকে, কোস্টাল ইউথ আছে 12 লাখ ইউথ, তাদেরকেও রিপ্রেজেন্ট করছি সাথে। তাদের গল্প আমি যেটা লার্নিং শিখবো সেটা হচ্ছে আমি তাদের কাছে শেয়ার করবো, এবং কমিউনিটি কোস্টাল বেল্টের যে রিজন আছে সেখানে কাজ করে যাব, তাদেরকে ক্যাপাসিট করবো যেন মোবিলাইজ করতে পারে, আরও ইউথ যেন এঙ্গেজ হতে পারে। ইমরান তো ফিরে আসছেন এবং দেশের জন্য কাজ করছেন, আপনিও দেশে ফিরছেন কিনা এবং সে সাথে ফিরে আসলে কি করবেন সেই বিষয়ে যদি একটু জানাতেন। অবশ্যই আমিও ফিরে আসতে চাই, এবং ফিরে আসার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে আমার তো পড়াশোনা বাকি রয়ে গেছে এখানে এখন। আচ্ছা, তো এটা একটা রিজন। আর পাশাপাশি হচ্ছে আমি যেহেতু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি, আমার একটা দায়িত্ব যে ওইখানে যা শিখে আসলাম এবং যা শুনে আসলাম সেটা বাংলাদেশে এসে আমাদের যুবদের সাথে আমার শেয়ার করতে হবে। তো আমাকে অবশ্যই ফিরে আসতে হবে এখানে। জামিল এবং ইমরান দুজন একই সাথে যাচ্ছেন এবং জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নানান পর্বে আপনাদের অংশগ্রহণ করার সুযোগ হচ্ছে। সামিট অফ দ্য ফিউচার থেকে শুরু করে একে একে বেশ কয়েকটা কমিটির সভাও আছে, সেখানটাতে আপনাদের অংশগ্রহণ করা হচ্ছে। একটু জানতে চাই, এই দারুণ অভিজ্ঞতাটি একজন তরুণ হিসেবে আপনাদেরকে ঠিক কতটা এগিয়ে নেবে বলে আপনি মনে করেন? জামিল, আপনার কাছে যাচ্ছি। আমি সবচেয়ে এক্সাইটেড হচ্ছে যে এই ধরনের সম্মেলনগুলোতে গেলে বিভিন্ন দেশ থেকে আগত বিভিন্ন বিষয়ে কাজ করা যুবদের সাথে পরিচিত হওয়া যায়। সো এই জিনিসটা পরবর্তীতে আমাকে বিভিন্ন পর্যায়ে কাজ করতে সহযোগিতা করবে। এছাড়াও বিভিন্ন বড় বড় সংগঠন এবং তারা যেসব বিষয়ে কাজ করে তাদের সাথে কানেক্টেড হওয়ার একটা সুযোগ তৈরি হয়। সো বাংলাদেশে আসলে পরবর্তী তাদের সাথে যে যোগাযোগের মাধ্যমে আমি বাংলাদেশে আমাদের যুবদের জন্য পরবর্তী বিভিন্ন ধরনের উদ্যোগ নিতে পারবো। একই সাথে আমি যেহেতু জাতিসংঘে গিয়ে তরুণদের গভর্নেন্স সিস্টেম এবং ডিসিশন মেকিং প্রসেসে অংশগ্রহণ নিয়ে কথা বলবো, তাই বাংলাদেশে আসার পরেও আমি বাংলাদেশ সরকারের সাথে কাজ করতে চাই, যা তরুণদেরকে সরকারের বিভিন্ন পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সাথে অন্তর্ভুক্ত করা হয়। জামিলের পর একই প্রশ্ন নিয়ে চলে যাচ্ছি ইমরান আপনার কাছে। হ্যাঁ, আচ্ছা, আমি ওখান থেকে যেটা লার্নিং চিন্তা করছি, এর আগে হচ্ছে গিয়ে আমি COP27 এবং COP28 অ্যাটেন্ড করেছি। সো সেখান থেকে লার্নিংয়ের পর আমি যেটা করতে পারছি হচ্ছে যে আমার যে কোস্টাল বেল্টে ইউথ আছে এবং বাংলাদেশে ইউথ আছে, আমার যখনই হচ্ছে বাংলাদেশে বিভিন্ন জায়গায় হচ্ছে যাওয়া হয়, বিভিন্ন অর্গানাইজেশনের কথা হয়, তাদের সাথে হচ্ছে আমি হচ্ছে গিয়ে লার্নিং দেওয়ার চেষ্টা করি, তাদেরকে মোবিলাইজ করার চেষ্টা করি। কারণ আমি একজন গেলেও হবে না, বাংলাদেশের যারা ইউথ আছে যাদেরকে আমি রিপ্রেজেন্ট করি তাদেরকেও আমি শেখাতে হবে, কারণ যেন তারাও যেতে পারে। সো এই সেম জায়গা থেকে আমি যখন UNGA থেকে ফেরত আসবো, আসার পর হচ্ছে আমি যখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় মুভ করবো এবং ইউথদেরকে ক্যাপাসিট করবো, এবং এর পাশাপাশি সেখানে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, ওয়াটার ক্রাইসিস, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা, এরপর হচ্ছে গিয়ে দুর্যোগের সময় অ্যাডাপ্টেশন, বাংলাদেশকে অ্যাডাপ্টেশন চ্যাম্পিয়ন বলা হয়। সো এগুলো নিয়ে যারা কাজ করতে অনেক ইন্টারেস্ট, বিভিন্ন NGO আছে,
তাদের সাথে কোলাবোরেশন যেন বাংলাদেশের ইউথদেরকেও ক্যাপাসিট করা যায় এবং হচ্ছে ক্যাপাসিট করা যায় এই বিষয় নিয়ে কাজ করার প্ল্যান আছে। অনেক অনেক শুভকামনা থাকবে ইমরান আপনার জন্য, এবং জামিল আপনার জন্য শুভকামনা থাকবে। তরুণদের শক্তি যে কত বড় শক্তি, এবং এই শক্তিকে কাজে লাগিয়ে জীবনে যেমন এগিয়ে যাওয়া যায়, তেমনই দেশকে কতটা এগিয়ে নেওয়া যায়, বিশ্বকে কতটা এগিয়ে নেওয়া যায়, সেটা বোধহয় আমাদের কারোর অজানা নয়। প্রিয় দর্শক, শুভকামনা থাকুক তাদের জন্য আপনাদের পক্ষ থেকেও। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন যেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে, সেই আয়োজনটি সফল হোক, সেজন্য থাকবে আমাদের সকলের শুভকামনা। এবং সেই আয়োজনে উঠে আসুক আমাদের অধিকারের কথা, উঠে আসুক আমাদের এগিয়ে যাওয়ার কথা। অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে বাগদা টকের আজকের পর্বে সংযুক্ত ছিলেন। আপনাদের মন্তব্য জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে, এবং সেই সাথে আগামীতে কী কী বিষয়ে আপনারা জানতে চান এবং কী বিষয়ে আমাদের পডকাস্টটিকে সাজালে আপনাদের সহযোগিতা আমরা আসতে পারি, সেটিও কিন্তু জানাতে পারেন। ভালো থাকবেন সকলে। বিদায় নিচ্ছে আমাদের আজকের আয়োজন থেকে।